অন্ধকার কারাবাসের দুঃস্বপ্ন শেষে অভয় যখন বাড়ির সদর দরজায় পা রাখল তখন মনে হচ্ছিল যেন বহু প্রতীক্ষিত এক নতুন ভোরের সূর্য উঠেছে সিংহ পরিবার। জেলখানার ধূসর প্রাণহীন দেয়ালগুলোর ওপারে আজ ছিল রঙের উৎসব। উঠোনের এক কোণে বাজছিল সানাইয়ের সুর, আর সেই সুরের তালে তালে বাড়ির ছোট থেকে বড় সবাই যেন এক বিজয় উৎসবে মেতে উঠেছিল। অভয়ের বাবা বরুণ সিংহ, যিনি ছেলের চিন্তায় গত কয়েকটা দিন একটা মুহূর্তের জন্য শান্তিতে বসতে পারেননি, আজ তার মুখে ছিল এক অনাবিল প্রশান্তি। তিনি হাততালি দিয়ে পরিবারের সদস্যদের নাচ গানে উৎসাহ দিচ্ছিলেন। অভয়ের মা তারুজা সব দুঃখ ভুলে আজ মন খুলে হাসছিলেন। তার হাসি দেখে মনে হচ্ছিল যেন দীর্ঘ খরা শেষে এক পশলা স্বস্তির বৃষ্টি নেমেছে। বাড়ির বাচ্চারা অভয়কে ঘিরে ধরেছিল। তাদের কচি মুখের হাসিতে আর উচ্ছ্বসিত কলরবে গোটা বাড়ি মুখরিত হয়ে উঠেছিল। তারা তাদের প্রিয় পাপাকে ফিরে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। অভয় তার সমস্ত ক্লান্তি, সমস্ত মানসিক যন্ত্রণা ভুলে গিয়ে মাকুলাদের সঙ্গে শিশুর মতো খেলায় মেতে উঠেছিল। এই আনন্দের কেন্দ্রে ছিল শ্রদ্ধা। তার মুখে ছিল তৃপ্তির হাসি, কারণ তার প্রার্থনা সফল হয়েছে, তার বিশ্বাস জয়ী হয়েছে। সে দূর থেকে দাঁড়িয়ে দেখছিল অভয় আর তার পরিবারের এই আনন্দঘন মুহূর্ত। এই পরিবারকে একত্রিত এবং সুখী দেখাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু উৎসবের এই চরম মুহূর্তে হঠাৎই ছন্দপতন ঘটল। চারপাশের আনন্দ, কোলাহল, রঙিন আলো সবকিছুই শ্রদ্ধার চোখের সামনে ঝাপসা হয়ে আসতে শুরু করলো। সানাইয়ের মিষ্টি সুর তার কানে যেন একঘেয়ে ভৌম শব্দে পরিণত হলো। সে কপালে জমে ওঠা ঘামের বিন্দুগুলো শাড়ির আঁচল দিয়ে মোছার চেষ্টা করলো, কিন্তু তার হাত কাঁপছিল। শরীরটা যেন তার বশে ছিল না। পায়ের তলার মাটিটাও যেন নরম চোরাবালির মতো মনে হচ্ছিল। সে অভয়ের দিকে এক পা এগোনোর চেষ্টা করতেই তার মাথাটা তীব্রভাবে ঘুরে উঠল। শেষ মুহূর্তে সে শুধু ক্ষীণস্বরে অভয় বলে ডাকতে পারল। তারপরই তার চোখের সামনে নেমে এলো নিকোষ কালো অন্ধকার। শ্রদ্ধার জ্ঞানহীন শরীরটা যখন মাটিতে লুটিয়ে পড়ল তখন মনে হলো যেন উৎসবের রঙিন মঞ্চে হঠাৎ করেই কেউ কালো পর্দা টেনে দিয়েছে। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। থেমে গিয়েছিল গান, থেমে গিয়েছিল হাসি। অভয় ছুটে এসে শ্রদ্ধার মাথাটা নিজের কোলে তুলে নিল। শ্রদ্ধা চোখ খোলো। তার আর্তনাদ যেন বাড়ির দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হচ্ছিল। পরিবারের বাকি সদস্যরাও ছুটে এসে শ্রদ্ধাকে ঘিরে ধরল। তারুজার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি কাঁপা কাঁপা হাতে জলের গ্লাস এগিয়ে দিয়ে বললেন, তাড়াতাড়ি চোখে মুখে জলের ঝাপটা দাও ভয়। কিছুক্ষণ পর সবার সম্মিলিত চেষ্টায় শ্রদ্ধার জ্ঞান ফিরল। সে ধীরে ধীরে চোখ মেলে দেখল পরিবারের সবার উদ্বিগ্ন মুখ তার দিকে ঝুঁকে আছে। অভয়ের কোলে মাথা রেখে সে বুঝতে পারল সে মাটিতে শুয়ে আছে। দুর্বল স্বরে সে বলল, আমার কিছু হয়নি, তোমরা চিন্তা করো না। আসলে গত কয়েকদিনের ধকলে শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছে, তাই হয়তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তার কথা শুনেও কারোর উদ্বেগ কমল না। তারুজা প্রায় আদেশ করার সুরে অভয়কে বললেন, অভয় তুমি এক্ষুনি শ্রদ্ধাকে ওর ঘরে নিয়ে যাও। ওর এখন পূর্ণ বিশ্রাম দরকার। এই মেয়েটার নিজের শরীরের দিকে একটুও নজর দেয় না, শুধু সবার জন্যই ভেবে চলেছে। অভয় শ্রদ্ধাকে কোলে তুলে নিয়ে তাকে নিয়ে তাদের ঘরের দিকে এগিয়ে গেল। বাড়ির বাকি সদস্যরাও চিন্তিত মুখে তাদের গমন পথের দিকে তাকিয়ে রইল। উৎসবের আমেজটা ততক্ষণে পুরোপুরি কেটে গেছে। তার জায়গায় স্থান নিয়েছে এক গভীর উদ্বেগ। ঘরের নরম বিছানায় শ্রদ্ধাকে শুইয়ে দিয়ে অভয় তার পাশে বসল। ঘরের স্নিগ্ধ আলোয় শ্রদ্ধার ক্লান্ত মুখটা দেখে অভয়ের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাগিনীর পাতা ফাঁদে পা দিয়ে সে যে কত বড় ভুল করেছে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছিল। শ্রদ্ধার হাতে তখনও সেই দুর্ঘটনার ক্ষতচিহ্ন, ব্যান্ডেজে মোড়ানো। অভয় পরম মমতায় খুব সাবধানে শ্রদ্ধার হাতের ব্যান্ডেজগুলো খুলতে শুরু করলো। তার প্রতিটি স্পর্শে ছিল ভালোবাসা, যত্ন আর গভীর অপরাধবোধ। ব্যান্ডেজ খোলা হলে অভয় যখন বিছানা থেকে উঠে সেগুলো ফেলে দিতে যাচ্ছিল, ঠিক তখনই শ্রদ্ধা দ্রুত উঠে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। তার এই আকস্মিক আলিঙ্গনে অভয় চমকে উঠল। শ্রদ্ধার উষ্ণ নিঃশ্বাস যখন তার পিঠে পড়ল, অভয়ের সমস্ত প্রতিরোধ যেন ভেঙে গেল। সে শ্রদ্ধার দিকে ঘুরে তার হাত দুটো ধরে বলল, শ্রদ্ধা আমাকে ক্ষমা করে দাও। আজ তোমার এই অবস্থার জন্য, আমাদের এই পরিস্থিতির জন্য একমাত্র আমিই দায়ী। আমার দোষেই সবকিছু হয়েছে। আমি যদি সেদিন তোমার কথা শুনতাম, যদি রাগিনীর মতো একটা বিশ্বাসঘাতকের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে রাজি না হতাম, তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। আমার নিজের উপর খুব রাগ হচ্ছে, খুব অপরাধ বোধ হচ্ছে শ্রদ্ধা। অভয়ের গলা কান্নায় বুঝে আসছিল। শ্রদ্ধা তার মুখে আঙুল দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, অভয় এভাবে নিজেকে দোষ দিও না। যা হবার ছিল তাই হয়েছে। এটাকে আমাদের ভাগ্যের লিখন বলেই মেনে নিতে হবে। আর তুমি যা কিছু করেছো তা তো আমাদের ভালোর জন্যই করার চেষ্টা করেছিলে। তুমি তো আমাদের ব্যবসার উন্নতির কথাই ভেবেছিলে। কিন্তু রাগিনী যে আমাদের সঙ্গে এমন প্রতারণা করবে তা কি আমরা কেউ জানতাম না? দোষটা ওর, তোমার নয়। অভয় শ্রদ্ধাকে আলতো করে বিছানায় বসালো। তার চোখের দিকে তাকিয়ে বলল, না শ্রদ্ধা, ভুল আমারই ছিল। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি তোমার প্রত্যেকটা কথা শুনে চলবো। আমি বারবার ভুল করি আর তুমি প্রতিবার আমাকে ক্ষমা করে দাও। আমি দেখেছি যখনই আমি তোমার কথার অবাধ্য হয়েছি তখনই কোনো না কোনো বিপদ ঘটেছে। সেই শুরু থেকে তুমি আমাদের পরিবারকে একটা বর্মের মতো আগলে রেখেছো। তুমি যা করো, যা ভাবো সবকিছুই আমাদের মঙ্গলের জন্য। আমি নিজেকে বদলে ফেলবো শ্রদ্ধা। আমি আর কখনো তোমার অবাধ্য হব না। আমি তোমার সব কথা শুনবো। অভয়ের কণ্ঠে ছিল এক দৃঢ় অঙ্গীকার, তার চোখে ছিল অনুতাপের জল। শ্রদ্ধা অভয়ের হাতটা শক্ত করে ধরে তার বুকে মাথা রাখলো। বাইরের পৃথিবীতে যতই ঝড় উঠুক না কেন, এই ছোট্ট ঘরটাতেই যেন তাদের সমস্ত শান্তি, সমস্ত ভালোবাসা আশ্রয় নিয়েছিল। এদিকে বাড়ির অন্য প্রান্তে বরুণের বাবা হিসাবের খাতা নিয়ে বসেছিলেন, কিন্তু তার মন কিছুতেই হিসাবে বসছিল না। তার চোখ বারবার সদর দরজার দিকে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় তার স্ত্রী নেহা চা নিয়ে ঘরে ঢুকলেন। স্বামীর চিন্তাক্লিষ্ট মুখ দেখে তিনি বললেন, তুমি শুধু এই খাতা কলম নিয়েই বসে থাকো, নিজের শরীরের দিকে তো কোনো খেয়াল নেই। দেখেছো, আবার ওষুধ খেতে ভুলে গেছো। এভাবে সময় মতো ওষুধ না খেলে শরীরটা কি সুস্থ থাকবে?
থাকবে? বরুণ এক দীর্ঘ শ্বাস ফেলে বললেন, কীর্তি যদি একবার বাড়িতে ফিরে আসতো তাহলে আমার অর্ধেক চিন্তা কমে যেত, আমার শরীরও ঠিক হয়ে যেত। নেহা স্বামীর পাশে বসে তার হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে বললেন, তুমি এত চিন্তা করো না তো, আমি বরুণের সঙ্গে কথা বলে দেখছি কি করা যায়। কি আর কথা বলবে, আমি তো অনেক দিন ধরেই দেখছি ওদের ঝগড়া মেটার কোনো লক্ষণই নেই, জানি না কি এমন হয়েছে ওদের মধ্যে। হতাশ গলায় বরুণ বললেন, আসলে কি বলতো, ওরা দুজনেই বড্ড জেদি, কেউ এক চুলও নিজের জায়গা থেকে সরতে চায় না। নেহা বোঝানোর চেষ্টা করলেন। বরুণ একরাশ কষ্ট নিয়ে বললেন, ওদের জিদ কি সেদিন মিটবে, যেদিন আমি মরে যাব? এই কথাটা নেহার বুকে তীরের মতো বিঁধল। তিনি প্রায় কেঁদে ফেলে বললেন, দোহাই তোমার, ওসব অলক্ষণী কথা মুখে এনো না প্লিজ, আমি এখনই বরুণের সঙ্গে কথা বলছি, এর একটা বিহিত করতেই হবে। পরদিন সকালে সিংহ পরিবারে ছিল রাখি বন্ধনের আয়োজন। গত রাতের উদ্বেগ কাটিয়ে বাড়িটা আবার উৎসবের রঙে সেজে উঠেছিল। বাড়ির বাচ্চারা নতুন জামা পরে প্রজাপতির মতো সারা বাড়ি ছোটাছুটি করছিল। তাদের হাসির শব্দে আর নুপুরের রিনিঝিনি আওয়াজে একটা আনন্দের সুর তৈরি হয়েছিল। অভয় ক্যামেরা হাতে সেখানে উপস্থিত ছিল। তার মেয়েরা ছুটে এসে আবদার করল, বাবা আমাদের সুন্দর করে কয়েকটা ছবি তুলে দাও না। অভয় বলল, আচ্ছা তোরা সুন্দর করে পোজ দিয়ে দাঁড়া, আমি ছবি তুলে দিচ্ছি। বাচ্চারা নানা রকম মজার পোজ দিতে লাগলো আর অভয় সেই সব মিষ্টি মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে লাগলো। বরুণ তার মেয়ে কায়রাকে ডেকে বলল, কায়রা তুমিও যাও, বোনদের সঙ্গে ছবি তোলো। কিন্তু কায়রার মুখে হাসি ছিল না, সে মুখ ঘুরিয়ে বলল, আমার মুড নেই। বরুণের মা নেহা পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বরুণকে উদ্দেশ্য করে বললেন, মুড থাকবেই বা কি করে, ওর মা তো আর এখানে নেই। বরুণ, তোমাকে আমি কতবার বলেছি কীর্তিকে ফোন করে বাড়িতে নিয়ে আয়। বরুণ বিরক্ত হয়ে বলল, মা তোমাকে আমি আগেও অনেকবার বলেছি আমি কীর্তিকে ফোন করব না, ও নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে গেছে, নিজের ইচ্ছাতেই ফিরবে। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামছিল শ্রদ্ধা। আকাশী রঙের একটা শাড়ি পরেছিল সে, তার সঙ্গে হালকা গয়না, খোলা চুলগুলো তার পিঠের ওপর ছড়িয়ে পড়েছিল। তাকে এতটাই স্নিগ্ধ আর সুন্দর লাগছিল যে অভয় এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। সে বাচ্চাদের ছবি তোলা বাদ দিয়ে ক্যামেরাটা কখন যে শ্রদ্ধার দিকে তাক করেছে তা সে নিজেও জানে না। শ্রদ্ধার হাসি, তার হাঁটা চলা, তার প্রতিটি ভঙ্গি অভয় মুগ্ধ হয়ে ক্যামেরায় বন্দী করতে লাগলো। বাচ্চারা ছবি তোলা শেষে ছুটে এসে অভয়ের ফোনটা নিয়ে ছবি দেখতে চাইল। পাপা দেখি কেমন ছবি তুলেছ। কিন্তু ফোনের গ্যালারি খুলে তার অবাক হয়ে গেল, তাদের ছবির চেয়ে তাদের মায়ের ছবি বেশি। অভয়ের মেয়ে সিয়া মুখ ফুলিয়ে বলল, বাপ্পা এখানে আমাদের ছবি কোথায়? আমরা তো দেখলাম তুমি শুধু মাম্মার দিকে ফোকাস করেই সব ছবি তুলেছ। তার কথা শুনে সবাই হেসে উঠল। শ্রদ্ধার শাশুড়ি ঠাট্টা করে বললেন, আরে তোদের পাপার তো তোদের মাকে দেখে হুঁশি উড়ে গেছে, তাকে আজ এতটাই সুন্দর লাগছে যে সে শুধু তারই ছবি তুলেছে। এই কথায় লজ্জায় শ্রদ্ধার মুখ লাল হয়ে গেল। সিংহ পরিবারে যখন উৎসবের আলো, তখন শহরের অন্য প্রান্তে জেলের অন্ধকার কুঠুরিতে বসে রাগিনী এক নতুন ষড়যন্ত্রের জাল বুনছিল। তার চোখে ছিল প্রতিশোধের আগুন। ইন্সপেক্টর কিরণ তার সামনে বসেছিল। রাগিনী হিসেসে গলায় বলল, ইন্সপেক্টর যা কিছুই হয়ে যাক না কেন আমার কাজটা হওয়া চাই। ওই শ্রদ্ধা আর অভয় মিলে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে, আমি ওদের ছাড়বো না। আপনার যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমার কাজটা নিখুঁতভাবে হতে হবে। ইন্সপেক্টর কিরণ এক ক্রূর হাসি হেসে বলল, রাগিনী ম্যাডাম আমার প্রতিশোধের আগুনের কাছে আপনার টাকা কিছুই না। অভয় আমার কেরিয়ার শেষ করে দিয়েছে, আমি ওদের এমন শাস্তি দেব যা তারা সারা জীবন ভুলতে পারবে না। এর জন্য আমি আপনাকে যা যা বলবো আপনাকে ঠিক তাইটাই করতে হবে। রাগিনীর চোখ দুটো অন্ধকারেও সাপের মতো জলজল করছিল। সে জানতো এই ইন্সপেক্টরই এর একমাত্র হাতিয়ার যা দিয়ে সে সিংহ পরিবারকে ধ্বংস করতে পারবে। বাড়িতে রাখি পরানোর অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। আরতি প্রথমে বরুণের হাতে রাখি পরিয়ে তার আরতি করে এবং তার কাছ থেকে সুন্দর একটি উপহার আদায় করে নেয়। এরপর সে অভয়ের হাতেও রাখি পরিয়ে দেয় এবং তার কাছ থেকে উপহার পায়। এরপর বাড়ির ছোট মেয়ে ঋতু যখন তার বড় ভাইয়ের হাতে রাখি পরাতে যাবে, ঠিক সেই মুহূর্তে আরতির থালা থেকে প্রদীপটা দপ করে নিভে যায়। দমকা বাতাসে নয়, যেন কোনো এক অশুভ ইঙ্গিতেই প্রদীপটা নিভেছে। এই ঘটনায় সবাই এক মুহূর্তের জন্য চমকে উঠল। ঋতুর মুখটা ভয়ে শুকিয়ে গেল। পরিবেশটা থমথমে হয়ে উঠতেই শ্রদ্ধা এগিয়ে এলো। সে স্বাভাবিক গলায় বলল, আরে এটা